আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন। আমার সাথে আছেন গাজী মোহাম্মদ শাকওয়াত হোসেন। প্রথমে শুরু করব বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট সবচেয়ে বড় আসর বিপিএল। বিপিএলে দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের জন্য বাংলাদেশ দুর্নীতি লীগ নামে পরিচিত পাচ্ছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। হ্যাঁ, যেমনটা বলছিলেন, বিপিএল হচ্ছে বাংলাদেশ ঘরোয়া লিগের সব থেকে জনপ্রিয় আসর। এখন এই জনপ্রিয় আসরটার দিকে বাংলাদেশের যত ক্রীড়াপ্রেমী আছে, যত খেলোয়াড় প্লাস বাইরে যত স্পন্সররা কিন্তু সব এই দিক দিয়েই ফোকাস রাখে। এখন আপনি যেটা বলছিলেন যে দুর্নীতির লিগ যদি একটা ঘরোয়া লিগের সর্বোচ্চ আসরটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারের জন্য এটা অশনি সংকেত। হ্যাঁ, কেন এমনটা বলছি? যেমন গত বিপিএল এর 5 আসরে 140টার মতো সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে, যেখানে ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর মতো ঘটনা রয়েছে। আমরা যদি গত আসরের কথা চিন্তা করি, গত আসরে কিন্তু আমাদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন যে নতুনত্তর বিপিএল এ আপনারা সবকিছু দেখতে পাবেন, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও ছিলেন। কিন্তু দেখেন, গত আসরেই 36টার মতো ফিক্সিং বা সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে। তো যেখানে এতগুলা ঘটনা থাকবে, সেই লিগটাকে তো মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং এই দুর্নীতিটা যদি আমরা আমূলে ধ্বংস করতে না পারি, তাহলে আমাদের ক্রিকেট কাঠামোটাই ধ্বংস হয়ে যাবে। কারণ এরপরে যে লিগগুলা হচ্ছে, যেমন ঢাকা প্রিমিয়ার লিগ, সেইখানে কিন্তু ফিক্সিং এর ইস্যুটা হরহ করতেছে। আবার যদি আমরা বিসিএল এর কথা চিন্তা করি, সেইখানে সেম ঘটনা ঘটতেছে। তার মানে কি, আমাদের এই জায়গাটা বা এই কাঠামোটাকে একদম সম্পূর্ণভাবে নতুন করে ভেঙে চুরে সংস্কার করে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে। বাংলাদেশ দলের নতুন কোচ বোলিং হচ্ছেন শন টেন। হ্যাঁ, বাংলাদেশের শন টেটের যদি আমরা একটু ইতিহাস দেখি, শন টেট কিন্তু 160 কিলোমিটার বেগে গতিতে বল করতে পারেন। এবং উনি আফগানিস্তান, এরপর ওয়েস্ট ইন্ডিজ, মানে এরকম বড় বড় দলগুলোর সাথে সে কাজ করছে। এরপরে বিপিএল, আইপিএল, এলপিএল, এরকম অনেকগুলো আসলে কাজ করার সুবাদে তিনি খুব এক্সপিরিয়েন্স। আর যেহেতু বাংলাদেশে এখন নতুন নতুন বলার আসতেছে, তারপরে যারা আগে ছিল তারাও যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ, সেক্ষেত্রে শন টেট আশা করি বাংলাদেশের বোলিং সেক্টরে, মানে বিশেষ করে পেস বোলিং ইউনিটে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। বাংলাদেশ লিগে, ভুটান লিগে বাংলাদেশ আলোড়ন ছড়াচ্ছেন বাংলাদেশ নারীরা। হ্যাঁ, আমি যদি প্রথম ম্যাচের কথা বলি, ওখানে ভুটান সিটির হয়ে শামসুন নাহার সিনিয়র 3টে অ্যাসিস্ট করছে এবং মারিয়াম আন্দার একটা গোল ছিল। এবং আজকে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে কৃষ্ণা রানী সরকার 2টা গোল করে, প্লাস এই ম্যাচে কিন্তু আমাদের মাসুরা পারভিনও ছিল ডিফেন্সে। এবং আমরা বলতেই পারি 2 ম্যাচের পরিসংখ্যান যদি আমরা একটু হিসাব করি, সেক্ষেত্রে এটা বলা যায় যে ভুটান লিগে বাংলাদেশের মেয়ের আলো ছড়াচ্ছে। টি-20-র নতুন অধিনায়ক লিটন বলেছেন ব্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু এই পর্যন্ত 182টা টি-20 ম্যাচ খেলার পরে বাংলাদেশ যেখানে 71টা ম্যাচ জিতেছে, বিপরীতে হেরেছে 160টা, এবং বাকি 4টা ম্যাচে কোনো ফলাফল হয়নি। আমরা কিন্তু বলতে পারি বাংলাদেশ টি-20-র এতটা সময় আসার পরে, 1.5 যুগ ক্রিকেট খেলার পরে বাংলাদেশ এখন নবীন দল হিসেবেই মানে বিশ্ব আসরে বিবেচিত হচ্ছে। এবং এইটার ক্ষেত্রে লিটন দাস যেটা বললেন, যে অবশ্যই আমাদেরকে ব্যান্ডেড ক্রিকেট খেলতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যারা আমরা ওপেনিং বা মিডল অর্ডারে ব্যাট করি তাদের অবশ্যই 20 বলে 40 রান করতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যর্থ হইতে পারি, তবে আমাদের বের হয়ে আসতে হবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে আমাদের কিন্তু ডট বলটা কমাই নিয়ে আসতে হবে। আমরা যে শুধু পাওয়ার হিটিং করলেই যে রান হবে, বিষয়টা এরকম না। আপনি যদি ডট বল থেকে নিজেদেরকে সেফ রাখতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের রানটা বড় হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও কিন্তু বাংলাদেশ মানে টি-20 বিশ্বকাপ প্লাস ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের মানে ডট বলের পার্সেন্টেজে ছিল 50%। তার মানে দাঁড়াচ্ছে 120 বলের মধ্যে আমার 60টা বলই যদি আমরা ডট দিয়ে ফেলি, তাহলে আমি রান করবো, বাকি হইলো না, তখন রানটা অবশ্যই কম হবে। বাংলাদেশ ইমেজিং দল দক্ষিণ আফ্রিকাকে দারুণভাবে হারিয়েছে। বাংলাদেশ ইমার্জিং দলটা আজকে অসাধারণ খেলেছে। প্রথম সাউথ আফ্রিকা দল ব্যাট করতে নেমে 50 ওভারে 8 উইকেটে 301 রান সংগ্রহ করে জবাব দিতে গেলে 49 ওভার 4 বলে বাংলাদেশের লক্ষ্যে পৌঁছে যায়। রবিন আহমেদ 79 বলে 87 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তবে আজকে ম্যাচের রোমাঞ্চটা ছড়িয়েছে কিন্তু শেষ 2 ওভারে। শেষ 2 ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 27 রান। সেখানে আমাদের রাকিবুল হাসান স্পিন অলরাউন্ডার, তিনি কিন্তু লাস্ট ওভারে
আগের ওভারে মানে সেকেন্ড লাস্ট ওভারে 3টা 6 মারছে এক ওভারে, এবং ওই 20 রান আসার পরে শেষ 6 বলে 7 রানটা বাংলাদেশ খুব ইজিভাবে নিয়ে ম্যাচটা জিতে গিয়েছে। ঠিক আছে। ইনস্টাগ্রামে জানতে পারলাম নাকি বিরাট কোহলি অবসর নিয়েছেন। বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেট না, সারা ওয়ার্ল্ড ক্রিকেটের একটা লিজেন্ড। যখন সচিন টেন্ডুলকারের অবসরের সময়টা চলে আসছিল, তখন ক্রিকেট বিশ্বে একটা হইচই পড়ে গেছিল, একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে সচিন টেন্ডুলকার রিপ্লেসমেন্ট কে হবে। তখনই কিন্তু বিরাট কোহলির আগমন, এবং তিনি সচিন টেন্ডুলকারকে টেস্ট ক্রিকেট না হোক ওয়ান ডে ক্রিকেটে কিন্তু প্রায় অনেকটা পরিসংখ্যানের দিক থেকে ছাড়িয়ে গেছেন। এবং টেস্ট ক্রিকেটের কথা যদি হচ্ছে আপনাকে একটু বলি, তিনি 123টা ইনিংস খেলেছেন, 123টা ম্যাচ খেলেছেন, ম্যাচে 210 রানের পাশাপাশি 9330 রান করেন, অ্যাভারেজ হচ্ছে 46, 50, 31টা, সেঞ্চুরি 30টা এবং ডাবল সেঞ্চুরি করেছে 7টা। তো বুঝতেই পারতেছেন যে আসলে তার স্টেডি তার পক্ষে কথা বলে। এবং আনুশকা শর্মা কিন্তু আজকে বিরাট কোহলির অবসরে একটু অবাকই হয়েছেন যে তিনি হয়তো এটা ভাবেননি যে লাল বলের ক্রিকেট এত তাড়াতাড়ি অপশন নিয়ে ফেলবেন। তো বিশ্ব ক্রিকেটে একটা শূন্যতা হয়তো কিছুদিনের জন্য তৈরি হবে, তবে আমরা আশা করব বিরাট কোহলির শূন্যতাটা যাতে অন্য কেউ পুষিয়ে নিতে পারে ইন্ডিয়ার হয়ে। সবুজ বাংলার আজকের আয়োজন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।